সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই সব পত্রিকার শিরোনামগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়া কথা বলেছেন, তবে এখনও সংকট কাটেনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 3 দিনের মধ্যে সামান্য উন্নতি। ফেসবুক পোস্টে তারেক রহমান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী। খালেদা জিয়ার লাগানো কাঁঠালি চাপার গাছে হাসিনার কোপ, দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে, 5 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। আরেকটি শিরোনাম তারা করেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া, সব পথ মিশে গেছে যেখানে, ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানিয়েছেন তারেক রহমান। দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই, বলছেন প্রেস সচিব। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম হচ্ছে, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল রয়েছে। দেশে ফিরতে বাধার কথা বললেন তারেক রহমান। সোনাদিয়া দ্বীপে দখল, অবৈধ নির্মাণ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি, অনন্য উচ্চতায় খালেদা জিয়া, তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই, জানিয়েছেন প্রেস সচিব। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া। দোহায় যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, কাতার কৌশলগত আলোচনা। জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনীতিতে নতুন অক্ষ গঠনের তৎপরতা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন দেশ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া, আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। আরেকটি শিরোনাম তারা করেছে জাতীয় নির্বাচন নিয়ে, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খালেদা জিয়া এখনও সংকটাপন্ন। তারেক রহমান জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, খেলাপির সংকট কাটাতে 5 থেকে 10 বছর লাগবে, অর্থনৈতিক সম্মেলনে জানিয়েছেন গভর্নর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট 1 মাসের বেতন। তারেক রহমান জানিয়েছেন, ফেরার সিদ্ধান্তের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিদেশে নেওয়া যাচ্ছে না খালেদা জিয়াকে, দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। দৈনিক বণিক বার্তার একমাত্র প্রধান শিরোনাম, চতুর্থ অর্থনৈতিক সম্মেলনে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, নীতিভ্রষ্ট অগণতান্ত্রিক নয়, সব নাগরিকের অর্থনীতি দাঁড় করানোর অঙ্গীকার। দৈনিক মানব জমিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে, প্রার্থনায় সারা দেশ, প্রেসিডেন্টের আহ্বান, উপদেষ্টা পরিষদে বিশেষ দোয়া, অবস্থার উন্নতি হলেই লন্ডনে নেয়ার চিন্তা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, Khaleda's condition unchanged, still not fit for travel. Decision to return not solely in my hands. Tariq explains, government says no bar to his coming back. BNP activists wait outside Evercare for updates. আরেকটি ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, their main headlines, 1,300 die in jail custody in 5 years. Most jails have no ambulance or 24 hours doctors, intimate double the capacity. Preparations on to send Khaleda abroad. জাতীয় সংসদ polls scheduled likely in December 2nd week, said CEC. তো এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম, যেখানে আসলে দেখলাম যে খালেদা জিয়ার যে অবস্থা সংকটাপন্ন সেটিকে নিয়েই যে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা নিয়ে অনেকেই তাদের প্রধান শিরোনাম করেছেন।
যদিও অনেকেই বলছেন তার এই দুঃসময়ে তারেক রহমানের দেশে ফেরা উচিত, যেটি নিয়ে তারেক রহমান জানিয়েছেন যে এটি আসলে তার ফেরার যে চিন্তা কিংবা যেই সুযোগ নেওয়ার কথা সেই অবারিত কিংবা একক নিয়ন্ত্রণাধীন নয়। যদিও সরকার বলছে তার দেশে ফেরার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। আসলে এখনকার যে সিচুয়েশনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আপনি যে আপনাকে এবং শুভেচ্ছা দর্শকদেরকে। আপনি যেটা বলেছেন যে আজকের এই মুহূর্তে আপনার হাতে যে পত্রপত্রিকাগুলো আছে আমরা দেখলাম সবগুলোর শিরোনামই হচ্ছে, প্রধান শিরোনাম হচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং এটি খুবই সঙ্গত কারণেই আজকের এই পত্রপত্রিকাগুলোর প্রধান শিরোনাম বেগম খালেদা জিয়া, সংশ্লিষ্ট তার চিকিৎসা, তার বর্তমান অবস্থা নিয়ে। আমি প্রথমেই বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং তার দীর্ঘ জীবন কামনা করছি। দেখেন, বেগম খালেদা জিয়া একজন ব্যক্তি নন, আমরা এবং একজন দলের প্রধান নন। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির অভিভাবক। জীবনটা শুরু হয়েছিল একজন গৃহিণী হিসাবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং 1981 সাল পর্যন্ত তার পরিচয় তিনি একজন গৃহিণী, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সহধর্মিণী। কিন্তু 81 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় তার খালেদা জিয়া গৃহের চার দেয়ালের বাইরে তিনি রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছিলেন। প্রথমে বিএনপির একজন কর্মী হিসাবে, পরবর্তীতে আমরা দেখি যে 1984 সালে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং 4 দশকের বেশি সময় ধরে তিনি দলটির চেয়ারপারসন হিসাবে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া যে সময় রাজনীতিতে এসেছিল তখন বাংলাদেশে একটা সামরিক স্বৈরতন্ত্র ছিল। সেই সামরিক স্বৈরতন্ত্রের সময় তিনি এরশাদের যে সামরিক স্বৈরতন্ত্র, সেই সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সকল নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে আপোষহীন অবস্থায় বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের জন্য তিনি লড়াই করেছেন। তার নেতৃত্বে 7 দলীয় জোট যে গঠিত হয়েছিল, সেই 7 দলীয় জোট যখন আমরা দেখি 8 দলীয় জোটের নেত্রী হিসাবে আমাদের পতিত পলাতক প্রধানমন্ত্রী বারবার এরশাদের সাথে সমঝোতা করে 86 নির্বাচনে অংশগ্রহণ এবং অন্যান্য সময়ে যখন এই সামরিক স্বৈর শাসনকে দীর্ঘায়িত করছিলেন, সেই সময় শেখ হাসিনার এই অবস্থানের বিপরীতে বেগম খালেদা জিয়া তিনি একটা আপোষহীন অবস্থানে থেকে সকল রকমের নিপীড়ন, সেই সময় তার দলটি ভাঙনের জন্য চেষ্টা করা হয়েছে, তাকে নানা সময়ে কারান্তরীণ করা হয়েছে, তিনি গৃহবন্দী হয়েছেন একাধিক সময়ে, কিন্তু কোনোভাবেই এই সামরিক স্বৈরাচারের সাথে কোনো আপোষ না করে গণতন্ত্র উত্তরণের জন্য তিনি চেষ্টা করে নিজের পরিচয়ের সাথে একটা নাম তিনি যুক্ত করেছেন, সেটি হচ্ছে আপোষহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যার নামের সাথে এই আপোষহীন শব্দটি যুক্ত হয়েছে, এই অভিধাটি যুক্ত হয়েছে, এবং গণতন্ত্রে উত্তরণের জন্য তার যে দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে তার নামের সাথে মাদার অব ডেমোক্রেসি শব্দটি যুক্ত হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের মধ্যে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন, এবং আপনারা জানেন যে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। একদিকে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রতি তার যে আকাঙ্ক্ষা বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার যে প্রচেষ্টা, এবং প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য তার যে কৃতিত্বপূর্ণ অবদান, সেটি বাংলাদেশের ইতিহাসে তাকে একটা অমর অক্ষয় স্থানে এটা কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে। তার যে এখনকার যে সংকটাপন্ন অবস্থা, তার যে দেশে ফেরা, তার ছেলে দেশে ফিরে, এমনটা অনেকেই প্রত্যাশা করেন, কিন্তু এটি নিয়ে যেই সরকার কিংবা তারেক রহমানের তার যে বক্তব্য, সেটা আসলে কি কোনো অদৃশ্য কোনো বাধা রয়েছে? আমি যে কথাটি বলছি যে সেই নেত্রী এখন অসুস্থ হিসাবে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন, এবং তার এই বাস্তবতায় তিনি আরেকটা জিনিস প্রমাণ করেছেন, সেটি হচ্ছে যে তিনি কোনো দলের নেত্রী নন, তিনি গোটা জাতির নেত্রী তিনি এখন পরিণত হয়েছেন। একটু আগে আপনি একটা পত্রিকার শিরোনাম উদ্ধৃত করে বলেছিলেন যে দেশের সব পথ যেন এসে এবার কেয়ারের দিকে হয়েছে। আপনি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি, মন্ত্রী, উপদেষ্টা পরিষদের সদস্য, সকল রাজনৈতিক দলের নেতৃত্ব তারা হসপিটালে যাচ্ছেন, তার জন্য দোয়া করছেন, অন্য রাজনৈতিক দলগুলো তাদের জন্য দোয়া করছেন।
বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটা নজিরবিহীন অবস্থা। এবং সংকটকালে তিনি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে পথ দেখানোর যে তার কৃতিত্ব, সেটাই কিন্তু আজকে তাকে এই দেশের মানুষের কাছে দলমত নির্বিশেষে একটা এই অনন্য অবস্থানে নিয়েছে। এখন তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার ছেলে, যিনি এখন বিএনপির কাণ্ডারি হিসাবে বহুদিন ধরে মানে নেতৃত্ব দিচ্ছেন, 2018 সালে তার মা যখন জেলে গেলেন, খালেদা জিয়া জেলে গেলেন, তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। 8000 মাইল দূরে থেকে এই দলটির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তিনি এই রাজনৈতিক দলটিকে আজকের অবস্থানে ধরে রেখেছেন। স্বাভাবিকভাবেই জাতির প্রত্যাশা যে তিনি এই সংকটময় মুহূর্তে তিনি মায়ের পাশে আসবেন, দেশের জনগণের পাশে এসে দাঁড়াবেন। কিন্তু গতকাল তিনি যে বক্তব্যটি রেখেছেন, সেই বক্তব্যটির পরিপ্রেক্ষিতে আবার জনমনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে তিনি যে দেশে আসছেন না, এই দেশে না আসার পেছনে অদৃশ্য কারণগুলো কি। তিনি নিজে বলেছেন যে এর সাথে এত সংবেদনশীলতা জড়িত আছে যেগুলো একেবারেই অবারিত করে বলার কোনো সুযোগ নেই। এটাও কিন্তু একটা ইন্ডিকেটিভ জিনিস। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং সেই প্রতিক্রিয়াটা দিয়েছেন প্রেস সচিব, এবং তিনি বলেছেন যে তার দেশে ফিরে আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এখন তাহলে বাধা কোথায় আছে? সেটা কি নিরাপত্তার ঘাটতি? আমরা শুধু নিরাপত্তার ব্যাপার যদি হয়, আমি মনে করি না তারেক রহমান এত কাপুরুষ যে তিনি নিজের ঝুঁকি নিয়ে তিনি আসবেন না। তিনি যেভাবে দলকে সংগঠিত করেছেন, যেভাবে তিনি কাজ করেছেন, যাদের রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, সেখানে আমি এইরকম একটা ধারণা করি যে বাংলাদেশের সরকার বা আরও অন্য কিছু জিনিস থাকতে পারে যেটা তাকে ঠিক এই মুহূর্তে দেশে আসার মতো পরিবেশ হয়তো নেই। কিন্তু আমরা তো দীর্ঘদিন শুনে আসছিলাম অক্টোবরে আসছেন কিংবা নভেম্বরে আসছেন, নভেম্বরে ফিরছেন, এমন কথা শোনা যাচ্ছিল। নভেম্বর তো আজকে একেবারে শেষ দিন, আজকেও তো ফেরা হলো না। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছিল যে তিনি দ্রুত ফিরে আসবেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ওই রকম দিনক্ষণ স্থির করে কিন্তু কখনো বলা হয় না। আমরা গত কয়েকদিন ধরে আপনারা শুনতে পাচ্ছি যে গুলশানের একটা বাসার উল্লেখ করেও বলা হচ্ছে 196 নম্বর বাসা গুলশানে, 196 বাসা, সেই বাসাটি প্রস্তুত করা হচ্ছে তার ফিরে আসার জন্য। তিনি সেইখানেই বসবাস করবেন, সেইখানে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। সেগুলো তো আমরা অনেকদিন ধরেই শুনছি। এখন আজকে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই সময়ে তার দেশে আসাটা তো সকলের কাছেই প্রত্যাশিত, কিন্তু তিনি গতকাল নিজের অবস্থান যেটা স্পষ্ট করেছেন যে তার দেশে ফিরে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সেটা কি কোনো ধারণা দেওয়া যায় যে ওই অদৃশ্য শক্তি কি হতে পারে বা কেন আসলে তার দেশে ফেরা হচ্ছে না এই মুহূর্তে? নির্বাচনের তফসিল হতে যাচ্ছে আর মাত্র হয়তো বা 10-15 দিনের মধ্যে নির্বাচনের তফসিল হতে যাচ্ছে। তাহলে এই সময়ও তার দেশে ফেরা হচ্ছে না? এই সময়ও তার দেশে ফেরা হচ্ছে না। তবে আমি বিশ্বাস করি যে আমরা শুনছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পরেও, এগুলো আমাদের কিছু কিছু সংবাদ শুনেছিলাম যে নির্বাচনের তফসিল হওয়ার পরে তিনি আসবেন। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছিলেন যে এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদি কোনো শক্তি এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে থাকেন, কোনো শক্তি যদি থাকে, দেশি বিদেশি কোনো প্রচেষ্টা যদি থাকে, তাহলে এটারও ভিকটিম তিনি হতে পারেন বলে কেউ কেউ আশঙ্কা করেছেন। তো সেই কারণে তিনি হয়তো অপেক্ষা করছেন। এটা আমরা গত এক সপ্তাহ ধরে শুনছিলাম বিভিন্ন জায়গায়, যদিও এগুলোর নির্ভরযোগ্য কোনো সূত্র নয়, যে নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয়ে যাবে, যখন নির্বাচনের বিষয়টি নিশ্চিত হবে, তখন তিনি দেশে ফিরে আসবেন। রাজনীতিতে সব বিষয় তো আমাদের সাধারণ মানুষের জানার কথা না, এবং তিনি নিজেও বলেছেন যে এগুলোর সাথে অনেক সংবেদনশীলতা জড়িত আছে, সেই জন্য তিনিও স্পষ্ট করে সব কথা বলতে পারছেন না। আমরা কি কোনো ধারণা করতে পারি যে এর সাথে, সরকার যেহেতু বলছে তার দেশে ফিরতে কোনো বাধা নেই, তো এর সাথে কি কোনো জিওপলিটিক্স কিংবা ভৌগোলিক যে রাজনীতির কথা আমরা বলি, ভূ রাজনীতির কথা, সেটার কি কোনো ধরনের কোনো সম্পৃক্ততা বা কোনো, আপনি যেটা বলছিলেন যে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, আমাদের সেইগুলো থাকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি যে এই সংকট বা এই ধরনের থাকলেও তিনি অচিরেই দেশে ফিরবেন এবং তাকে ফিরতে হবে। এই দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, দীর্ঘ অপেক্ষা করছে, এবং তার বলবো যে আহ্বানে এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে বিএনপির পক্ষে। জাতীয়তাবাদী শক্তি, সামনে নির্বাচন, সেই নির্বাচনে তার উপস্থিতিটা খুবই জরুরি। আমরা হয়তো ফেসবুক কিংবা বিভিন্ন
যেসব যোগাযোগ মাধ্যম রয়েছে সেসব জায়গায় ফ্যাসিবাদের কয়েকজন মন্ত্রীর বক্তব্য ভেসে বেড়াচ্ছে যে তার হয়তো ইলেকশনের আগে আসা হবে না। তারাই বা কিভাবে এই সব ধারণা করছে বা তারা কিভাবে কথা বলছে? দেখুন, এইগুলোকে আমি খুব গুরুত্ব দিচ্ছি না। ফেসিবাদীরা এই জনমনে বিভ্রান্তি তৈরি করার জন্য অনেক কথা বলে থাকেন, এবং যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই সাম্প্রতিক সময়ে তারেক জিয়া সম্পর্কে অনেক নেতিবাচক কথা তিনিও বলছেন, এবং তাদের এই বক্তব্যগুলোকে আমি খুব আমলে নিতে চাই না, এবং বিএনপির নেতাকর্মীরাও এইগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ আছে বলে মনে করি না। কেননা তারা গত 15 বছরে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মানে মেলাইন করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে, অপচেষ্টা আছে, সবগুলো করেছেন, এবং আজকের বাস্তবতায় তারা এটি স্পষ্ট করেই বুঝেন যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব তারেক জিয়ার জন্য অপেক্ষা করছে, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং সেটি যদি দেশবাসী ভোট দেওয়ার সুযোগ রাখে, তাহলে বিএনপির ক্ষমতা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় জনমনে বিভ্রান্তি তৈরি করে তারা এক ধরনের রাজনৈতিক মানে কি বলবো যে অপতৎপরতা চালাতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ফলে আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি গুরুত্ব দিচ্ছি তারেক রহমান যে কথাগুলো বলছেন সেটার উপর, এবং তিনি যেটি বলেছেন যে একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা হতে পারে তার যে দলীয় হাইকমান্ড আছে তারাও বাংলাদেশের তার এই মুহূর্তে আগমনটাকে এখনো নিরাপদ মনে করছেন না, বা এখনো অনুকূল মনে করছেন না, বা নির্বাচনী তৎপরতা শুরু হলে তিনি আসলে ভালো হবেন, সেগুলো হতে পারে। বা আপনি জিও পলিটিক্যাল যেটা বলছেন সেটা মানে স্ট্র্যাটেজিক যেগুলো হয় সেগুলোর কোনো একটা অংশ হতে পারে। তিনি দীর্ঘদিন লন্ডনে আছেন, সেখানেও আন্তর্জাতিক কোনো বিষয় থাকতে পারে কিনা সেটাও আমরা এখনো স্পষ্ট নয়, কিন্তু আমরা অন্য জাতির সাধারণ মানুষের মতো যদি আপনিও আমাকেও বলেন, আমরাও প্রত্যাশা করি যে তিনি আসবেন এবং যতগুলো সংকট সমস্যা আছে সেইগুলো দ্রুত সমাধান করেই বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এখন তার উপস্থিতি খুব জরুরি। জি, বেগম জিয়া সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আপনি যেটি বলছিলেন যে দেশে বিদেশে অনেকেই তার জন্য দোয়া চাইছেন, বিরোধী মতের রাজনীতিবিদ যারা বিএনপির রাজনীতিকে বিভিন্ন রকমভাবে সমালোচনা করে থাকে, কটাক্ষ করে থাকে, তারাও বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার জন্য দোয়া চাইছেন। অনেকেই বলছেন জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাহলে এই যে তার এই সংকটাপূর্ণ অবস্থা, তার যে শারীরিক এখনকার অবস্থা, এই সুযোগে কি জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার কোনো শঙ্কা করছেন? দেখুন, আপনি যেটা বলেছেন যথার্থভাবে, আমরা তো খালেদা জিয়ার নেতৃত্ব এদেশের ঐক্যের জন্য এটা পরীক্ষিত। আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংকট যখন হয়েছে সকলেই কিন্তু তার দ্বারস্থ হয়েছেন, এবং তিনি তার রাজনৈতিক বিজ্ঞতা দিয়ে, তার যে বিচক্ষণতা দিয়ে সেগুলো সমাধানের জন্য তিনি চেষ্টা করেছেন। বিএনপির রাজনীতিতেও যত বড় সংকট হয়েছে সেই সংকটের শেষ পর্যন্ত ঐক্যের প্রতীক হিসাবে তিনিই বিবেচিত হয়েছেন, এবং তার পরিকল্পনা অনুযায়ী দল শেষ পর্যন্ত অনেক সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আপনি দেখেন এই 5ই আগস্টের পর তিনি যদিও রাজনীতিতে নিষ্ক্রিয় শারীরিক সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই তার কাছেই কিন্তু দল দ্বারস্থ হয়েছে। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তার সাথেও যোগাযোগ রক্ষা করেছেন প্রধান উপদেষ্টা, এবং সর্বসাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে তাদের দুজনের মধ্যে কিন্তু ওই সশস্ত্র বাহিনী দিবসেও একটা একান্তে কিছু কথা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছে। তো তিনি যে অবস্থার মধ্যে আছেন, বাংলাদেশে এখন একটা ট্রানজিশনাল পলিটিক্স চলছে, একটা অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় তিনি যদি না থাকেন তাহলে এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হবে। এটা শুধু বিএনপির জন্য না, সামগ্রিকভাবে দেশের জন্যই হবে। সেই কারণেই দেশের সকল মানুষ প্রত্যাশা করছেন যে জাতির এই সংকটময় মুহূর্তে পরম স্রষ্টা যেন তার দীর্ঘায়ু দান করেন এবং তাকে সুস্থ করে দেন। দেখেন, খালেদা জিয়ার আজকের যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু পতিত এই যে পলাতক প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার দোসরদের কিন্তু একটা ভূমিকা আছে। সঠিক সময় সঠিক চিকিৎসাটা হয়নি। আপনি তাকে যেভাবে 2010 সাল থেকে তার এবং তার পরিবারের প্রতি যে ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে সেটি তো অমানবিক, এবং সেই অমানবিকতার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে তাকে যে মামলাটি দিয়ে রাতে কারারুদ্ধ করা হয়েছিল, নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে যে বৃদ্ধি করার নজির কিন্তু খুব বেশি আমাদের কাছে নেই। তো সেইখানে এই খালেদা জিয়াকে যখন গোটা জাতি তার চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে অন্য মানুষ যখন করেছে, তখন কিন্তু তার এই অসুস্থতা নিয়ে এই পলাতক প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন, চিকিৎসা তো নিশ্চিত
করেনি। আমি মনে করি যে সময়োচিত যথাসময়ে যদি তার চিকিৎসা নিশ্চিত করা যেত, আজকে তার এই রকম শারীরিক পরিণতি হতো না। তো যে মানুষটি 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, বাংলাদেশকে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তিনি কিন্তু উপহার দিয়েছেন, বাংলাদেশকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে একটা সুষ্ঠু ধারার নির্বাচন প্রক্রিয়ার সূচনা তিনি করেছেন। বাংলাদেশের অসংখ্য আজকে আমরা যেগুলো সুফল ভোগ করি সেই ধরনের সরকারি সিদ্ধান্তের মাধ্যমে অনেক বিষয়ের তিনি কিন্তু উদ্গাতা, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সেই নেত্রীকে তিলে তিলে যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং বিচার বিভাগকে পুঁজি করে যে ধরনের তার প্রতি অমানবিক আচরণ হয়েছে, এর পরিণাম আজকে তিনি ভোগ করছেন। আর অন্যদিকে যে নেত্রীকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যে অপচেষ্টাগুলো করা হয়েছে, তিনি আজকে এই বাংলাদেশের রাজনীতির জটিল বাস্তবতায় তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী হিসাবে নয়, দেশের অভিভাবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এটাই মনে হয় ইতিহাসের রায়। খালেদা জিয়া দীর্ঘ সংগ্রামী জীবনের, তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তার যে অর্জন, সেই অর্জনের আজকে আমরা এটা দেখছি যে জাতি সেটার প্রতিফল দিচ্ছে তাকে, তার প্রতি ভালোবাসা ব্যক্ত করে। আপনি যেটা বলেছেন যে তার জন্য, তার সুস্থতার জন্য শুধুমাত্র দেশে নয়, বিদেশে আপনি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পত্র দিয়ে তার রোগ মুক্তি কামনা করছেন, অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দও তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। আমি মনে করি ব্যক্তি হিসাবে খালেদা জিয়ার, একজন রাজনীতিবিদ হিসাবে খালেদা জিয়ার জীবনে এটা বড় প্রাপ্তি। এবং আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের মানুষের মধ্যে তার জন্য যে আকুতি, তার জন্য যে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে, তার সুযোগ্য উত্তরসূরি হিসাবে আজকে বেগম খালেদা জিয়া, তিনি যিনি মৃত্যু শয্যায় আছেন, সংকটাপন্ন অবস্থায় আছেন, সেই একই রকমের ভালোবাসা এই দেশের মানুষ তার প্রতি প্রকাশ করছে। এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে যে সব পথ মত ভুলে গিয়ে সবাই তার জন্য দোয়া করছেন, সবাই তার জন্য শুভকামনা করছেন, সবাই রাজনীতিতে তিনি ফিরে আসবেন সেই কামনা করছেন। জি, এই মাঝে আরেকটু প্রশ্ন করতে চাই যে তিনি নিঃসন্দেহে জাতীয় ঐক্যের প্রতীক, কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বিশেষ করে বিএনপির মধ্যে উচ্ছ্বাসের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। কিন্তু এমন একটা সময়ে নির্বাচনী তফসিল হতে যাচ্ছে যেই মুহূর্তে তিনি গুরুতর অসুস্থ, কিন্তু এই সময় যদি নির্বাচন হয় বা ডিসেম্বরের মাঝামাঝিতে যদি তফসিল ঘোষণা হয়, তার এই অনুপস্থিতি কিংবা তার ওই মাঠে থাকতে না পারা, সেটা কি নির্বাচনী আনন্দে কোনো ভাটা ফেলতে পারে? দেখুন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী সমর্থক আছেন, তারা তো গত 1.5 দশকের বেশি সময় ধরে একটা চরম পরীক্ষার মধ্য দিয়েই গেছেন। খালেদা জিয়া বেঁচে ছিলেন কিন্তু তিনি তাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন নাই। তারেক রহমান তিনি বেঁচে আছেন, তিনি আছেন, কিন্তু তাদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগের কোনো সুযোগ ছিল না। কিন্তু তারপরেও কিন্তু এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক জিয়ার নেতৃত্বকে মেনে নিয়ে তারা সকল ধরনের 60 লক্ষ নেতাকর্মী যারা জেল জুলুমের শিকার হয়েছেন, অনেক দেশে তো এত সংখ্যক জনসংখ্যাই নেই, সেই দেশের এই নেতাকর্মীরা একটাই আস্থার জায়গা, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, তারপরে হচ্ছে তারেক রহমান। এখন আজকে তিনি যে অবস্থায় আছেন সেটি তো বিএনপির যারা নেতাকর্মী তাদের জন্য অত্যন্ত বেদনার একটা অবস্থা। কিন্তু আমি যেটা বিশ্বাস করতে চাই, দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরেই কিন্তু তারা রাজনীতি করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের মধ্যে আজকে নেই, কিন্তু তার আদর্শকে ধারণ করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেই দলটাকে তারা আজকে 45 বছর ধরে অনেক তাদের নিশ্চিহ্ন করার অনেক অপচেষ্টার বিরুদ্ধে ফিনিক্স পাখির মতো বারবার দলে দাঁড়িয়েছে। তাদের সামনে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। আল্লাহ না করুক কোনো কারণে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি আমাদের বিএনপির মধ্যে নাও থাকে, আমরা মনে করব বিএনপির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শ ধারণ করে সামনের দিকে তাদের যে যদি চ্যালেঞ্জগুলো আসবে, সেইগুলো চ্যালেঞ্জগুলো উত্তরণ করে তাদের যেতে হবে। এবং বিএনপির নেতাকর্মীদের এই বিষয়টি তাদের মনেই রাখতে হবে যে কোনো মানুষ কিন্তু অমর নন, কোনো মানুষ সবসময় আমাদের সাথে শারীরিকভাবে উপস্থিত থাকেন না, কিন্তু আমরা কিন্তু তাদের আদর্শ ধারণ করে সামনের দিকে যাই। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের জন্য এটা হবে একটা চ্যালেঞ্জ, এবং আমরা মনে করব যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তাদের সাথে যদি উপস্থিত থাকেন, সেটা হবে তাদের, বিএনপি না শুধুমাত্র গোটা দেশের জন্য সেটি কল্যাণকর। কিন্তু একই সাথে
আল্লাহ না করুক কোনো কারণে তার অনুপস্থিতি যদি না থাকে, তাহলে সেটি তাদের জন্য মনোকষ্টের কারণ হবে বটে, কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, তারেক রহমানের প্রতি তাদের যে আস্থার জায়গা, সেখানে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনটাকেও তাদের মানে খুবই সিরিয়াসলি নিতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ এই নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। তো ফলে আমরা মনে করি বিএনপির নেতাকর্মীদের সেইখানে কোনোভাবে মনোবল ভেঙে বা করে বা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে এই নির্বাচনী ব্যবস্থায় বিএনপির অবস্থানকে দুর্বল করার কোনো অবকাশ নেই, তাদেরকে সামনের দিকে যেতেই হবে। আর নির্বাচন কমিশন যে বিষয়টি বলছে, তারা ডিসেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করতে যাচ্ছে, যদিও মক যে ভোটিং সেখানেও তারা শুরুটাই করেছে একটা অব্যবস্থাপনা দিয়ে। এটা কি কোনো ভূমিকা রাখতে পারে, নেগেটিভ ভূমিকা? ছোট করে আমি যেটি বলতে চাই যে নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এই ইলেকশন কমিশনের উপর কোনো রাজনৈতিক চাপ নেই। ফলে ওই নির্বাচন কমিশন যদি অন্য দক্ষতাগুলো তারা অর্জন করতে পারে, তাহলে আমরা মনে করি তাদের পক্ষে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া সম্ভব, এবং এটা জাতির প্রত্যাশা। এটা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু খুব দুর্ভোগ আছে, এবং এই দুর্ভোগের কারণ নির্বাচন কমিশন হবে না, এটাই আমাদের প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।